আজকের আলোচ্য বিষয় ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানি জিনিয়াস স্টাডি সেন্টারের প্রত্যেক সদস্য এবং শিক্ষার্থীরা খুবই অ্যাক্টিভ এবং তারা প্রতিটি পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। তো প্রতিদিনের মতো আমি আজকেও বলবো যে তোমরা যদি পর্বটি থেকে কিছু শিখতে চাও, অর্থাৎ ধ্বনি পরিবর্তন যে বিষয়টি আজকে আলোচনা করব, সেই সঙ্গে কিন্তু তোমাদের বই খাতা সঙ্গে নিয়ে আমার সঙ্গে বসে পড়তে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে। তাহলে সহজেই আজকের আলোচনার বিষয়টি তোমরা কিন্তু বুঝতে পারবে। আজকে আমরা শিখব ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কি বা কাকে বলে আমরা সংজ্ঞা হিসেবে জানব। ধ্বনি পরিবর্তন সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে শব্দের মধ্যে অবস্থিত ধ্বনিগুলি রূপান্তর, স্থান পরিবর্তন, লোপ বা নতুন ধ্বনির আগমনকে বলে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলি প্রযোজ্য। এবার ধ্বনি পরিবর্তনের কিছু বিশেষ বিশেষ কারণ আমি আলোচনা করব। এই বিশেষ বিশেষ কারণগুলি আমাদের মনে রাখতে হবে। যেমন ধ্বনি পরিবর্তনের কারণ হিসেবে আমি এখানে লিখেছি ধ্বনি পরিবর্তনের কারণ। 1 নম্বরে রয়েছে উচ্চারণের সুবিধা। ধ্বনি পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে উচ্চারণের সুবিধা এবং 2 নম্বর কারণ হচ্ছে শ্রবণ বা উচ্চারণের ত্রুটি। এবং এছাড়াও আরো যে বিশেষ কারণগুলি রয়েছে সেগুলি আমরা উল্লেখ করছি। এছাড়াও 3 নম্বর কারণ হিসেবে রয়েছে জলবায়ুগত কারণ। জলবায়ুগত কারণেও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে পার্শ্ববর্তী ধ্বনির প্রভাব। পার্শ্ববর্তী ধ্বনির প্রভাবেও ধ্বনি পরিবর্তন হয়। 5 নম্বর প্রতিবেশী ভাষার প্রভাব। প্রতিবেশী ভাষার প্রভাবেও ধ্বনির পরিবর্তন লক্ষ্য করা যায়। 6 নম্বর রয়েছে ত্রুটিপূর্ণ শ্রবণ, অর্থাৎ ভুল শোনার কারণেও আমাদের ধ্বনির পরিবর্তন হয়। 7 নম্বর রয়েছে মানসিক বা মনস্তাত্ত্বিক কারণ। এই ছিল আমাদের ধ্বনি পরিবর্তনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কারণগুলি। তো এবার আমরা শিখে নেব, চলো, ধ্বনি পরিবর্তনের ধারা, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ধারা কি কি ধারায় ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। ধ্বনি পরিবর্তনের মূল ধারা মূলত 4টি। 1 নম্বর হচ্ছে ধ্বনির আগম, 2 নম্বর হচ্ছে ধ্বনির লোপ এবং 3 নম্বর হচ্ছে ধ্বনির রূপান্তর, 4 নম্বর হচ্ছে ধ্বনির স্থানান্তর। ধ্বনি পরিবর্তনের মূল ধারা হচ্ছে এই 4টি মূলত: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর এবং ধ্বনির স্থানান্তর। প্রথমে আমরা ধ্বনির আগম আলোচনা করব। ধ্বনির আগম, এই ধ্বনির আগমকে আবার কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। ধ্বনির আগমকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে স্বরাগম আর একটি হচ্ছে ব্যঞ্জনাগম। একটি স্বরাগম, একটি ব্যঞ্জনাগম। এই স্বরাগমকে আবার 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। এই 3টি ভাগে বিভক্ত হয়েছে। তাহলে ধ্বনির আগমকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, একটি হচ্ছে স্বরাগম আর একটি হচ্ছে ব্যঞ্জনাগম। এবার এই স্বরাগমকে আবার 3টি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে আদি স্বরাগম, অপরটি হচ্ছে মধ্য স্বরাগম এবং শেষ হচ্ছে অন্ত স্বরাগম। এই ব্যঞ্জনাগমকেও আবার একইভাবে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে আদি ব্যঞ্জনাগম, 2 নম্বর হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম এবং 3 নম্বরটা হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম। এবার আমরা প্রত্যেকটি ভাগের আলোচনা আস্তে আস্তে করব। তো চলো, প্রথমে আমরা আলোচনা করব আদি স্বরাগম, এরপর মধ্য, অর্থাৎ স্বরাগমের ভাগ থেকে প্রথমে আমরা আলোচনা করব। স্বরাগমের মধ্যে আসবে আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। তাহলে আমরা প্রথমে স্বরাগমের 3টি ভাগ আলোচনা করব। সেটি হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। তো চলো দেখে নিই। আদি স্বরাগম। আদি স্বরাগম কাকে বলে? শব্দের আদি অবস্থানে বা গোড়ায় একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমনকে আদি স্বরাগম বলে। আদি স্বরাগম কাকে বলে? শব্দের আদি অবস্থানে বা শব্দের গোড়ায় একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমনকে আদি স্বরাগম বলে। অর্থাৎ আদি স্বরাগম তখনই হবে যখন দেখবে যে শব্দের গোড়ার দিকে একটি স্বরধ্বনির আগমন ঘটেছে। যদি শব্দের গোড়ায়, অর্থাৎ মূল শব্দের গোড়ায় যদি স্বরধ্বনির আগমন ঘটে বা স্বরধ্বনির একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে, তখন কিন্তু সেটি আদি স্বরাগম হবে। যেমন স্কুল, স্কুল থেকে হয়ে গেছে স্কুল, তাহলে মূল শব্দটি হচ্ছে স্কুল,
তার থেকে হলো স্কুল। দেখো মূল শব্দ হচ্ছে স্কুল, তার থেকে হলো স্কুল, অর্থাৎ আমরা যদি মূল শব্দটা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে থাকছে কি এই যে একটা অতিরিক্ত স্বরধ্বনি, এটাই হচ্ছে আদি স্বরাগম। তাহলে মূল শব্দটা কি স্কুল, তার থেকে হলো স্কুল। তাহলে আমরা যদি মূল শব্দটা বাদ দিই, অর্থাৎ এরকম ভাবে যদি আমরা করি স্কুল স্কুল, দেখো এই যে মূল শব্দ বাদ দিয়ে দিলাম স্কুল, স্কুল বাদ দিয়ে দিলাম, কি থাকলো একটি অতিরিক্ত স্বরধ্বনি। এই অতিরিক্ত স্বরধ্বনি কি মূল শব্দের আগে চলে এসছে, দেখো মূল শব্দের থেকে আগে চলে এসছে। এই যে অতিরিক্ত স্বরধ্বনি মূল শব্দের আগে বা গোড়ায় চলে আসা, এটাই কিন্তু হচ্ছে আদি স্বরাগম। দেখো 2 নম্বর উদাহরণ, স্টেশন, স্টেশন থেকে হলো স্টেশন। এখানেও ঠিক একইভাবে এই যে স্টেশন, স্টেশন যদি আমি মূল শব্দটাকে কেটে দিই, দেখো থাকলো কি করে থাকলো এই একটা স্বরধ্বনি ধ্বনি করে থাকলো, কখন সেটা মূল শব্দের গোড়ায় চলে এসছে। তাহলে স্টেশন থেকে স্টেশন, শব্দের মূল শব্দের গোড়ায় চলে এসছে কি বা মূল শব্দের আদিতে চলে এসছে একটা স্বরধ্বনি, অতিরিক্ত স্বরধ্বনি। তাই সংজ্ঞায় বলেছি যে শব্দের আদি অবস্থানে বা গোড়ায় একটি অতিরিক্ত স্বরধ্বনি আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলা হয়। অর্থাৎ আদি স্বরাগমের ক্ষেত্রে মনে রাখতে হবে যে শব্দের গোড়ায়, মূল শব্দের গোড়ায় একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটবে। যখন অতিরিক্ত স্বরধ্বনি আগমন ঘটবে তখন সেটাকে বলবে আদি স্বরাগম। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব যদি কমেন্টের মাধ্যমেই আনসার দিয়ে দেওয়া। যদি সেটা সম্ভব না তাহলে সেটি নিয়ে অন্য একটি পর্ব করে দিব। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে বেশি বেশি করে, চ্যানেলটিকে বেশি বেশি করে, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে করে অন্যরা দেখেও কিছুটা হলেও উপকৃত হয়। তোমরা শুরু থেকে ভিডিওটি দেখবে, কোনোরকম স্কিপ করবে না। স্কিপ করলে কি হয় বুঝতে অসুবিধা হবে। পর্বটি পুরোপুরিভাবে যদি সম্পূর্ণ শুরু থেকে দেখো তাহলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না আশা করি। তো চলো এরপরে আমরা আলোচনা করব, আমাদের আদি স্বরগম শেষ হলো, এবার আমরা চলে যাব মধ্য স্বরগম। এখন আমরা আলোচনা করব মধ্য স্বরগম। মধ্য স্বরগম কাকে বলে? মধ্য স্বরগম শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে একটি স্বরধ্বনির আগমনকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরগম বলে। অর্থাৎ শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটবে। অর্থাৎ শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জন, এক্ষেত্রে কি হবে যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে এবং তার মাঝখানে একটা স্বরের বা স্বরধ্বনির আগমন ঘটবে। যেমন কর্ম থেকে করম, দেখো কর্ম থেকে করম হয়েছে, মূল শব্দটি হচ্ছে কর্ম, তারপর তার কর্ম থেকে এসেছে করম। আমরা কর্ম শব্দটিকে ভাঙলে পাবো ক ক অ র ম অ। আর করম শব্দটিকে যদি আমরা ভাঙি পাবো ক অ র অ ম অ। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই কর্ম শব্দটিকে ভেঙে আমরা পেলাম এই বর্ণগুলো, এবং করম শব্দটিকে ভেঙে আমরা পেলাম এই বর্ণগুলো। এখানে দেখো অ ক মিলে গেল, অ অ মিলে গেল, র র মিলে গেল। এবার এই র এবং ময়ের মাঝখানে একটা স্বরধ্বনি আগমন ঘটেছে। অর্থাৎ র এবং ময়ের মাঝখানে, অর্থাৎ যুক্ত যে ব্যঞ্জনটি ছিল সেই ব্যঞ্জনটি এখানে ভেঙে র এবং ময়ের মাঝখানে একটি অধ্বনির আগমন ঘটেছে, অর্থাৎ মাঝখানে কিন্তু এখানে স্বরধ্বনির আগমন ঘটেছে। এই স্বরধ্বনির আগমনকে আমরা কিন্তু বলবো মধ্য স্বরগম। অর্থাৎ মধ্য স্বরগমের ক্ষেত্রে কি হবে শব্দের মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটবে। তারপরে যেমন একইভাবে ধর্ম থেকে ধরম, ভক্তি থেকে ভকতি। এখানে দেখো এই যে ভক্তি শব্দটি এটি একটি যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনটি ভেঙে গিয়ে হয়েছে ভকতি। অর্থাৎ এখানে কিন্তু বলছি আমরা সংজ্ঞায় যে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে তার মাঝখানে একটা স্বরধ্বনি আগমন হবে। এটাকে যদি আমরা ভক্তি শব্দটিকে যদি তোমরা বর্ণ বিশ্লেষণ করো, ভকতি শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে যুক্ত ব্যঞ্জনটি যখন ভেঙে গিয়েছে তখন তার মাঝখানে একটি স্বরধ্বনির আগমন হয়েছে। তাহলে
শব্দ মধ্যস্থ ব্যঞ্জন ভেঙে গিয়ে যখন তার মাঝখানে একটি স্বরধ্বনি আগমন করবে তখন তাকে আমরা বলবো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে যুক্ত মধ্যস্থ শব্দ ব্যঞ্জন ভেঙে যাবে এবং তার মাঝখানে একটি স্বরধ্বনি আগমন করবে, তখন কিন্তু সেটাকে বলবো ব্যঞ্জ স্বরাগম, মধ্য স্বরাগম। তাহলে মধ্য স্বরাগমের ক্ষেত্রে মনে রাখতে হবে যে দেখবে তোমরা বর্ণ বিশ্লেষণ করলে জিনিসটা আরো ভালোভাবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে বর্ণ বিশ্লেষণ করে বোঝার। যদি তোমরা বর্ণ বিশ্লেষণ করে বোঝো তাহলে এরকম করে বর্ণ বিশ্লেষণ করে বুঝলে জিনিসটা আরো তোমাদের কাছে সুন্দরভাবে বোঝার মতো হয়ে উঠবে, তোমরা আরো সুন্দরভাবে বুঝে যাবে জিনিসটা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমরা আলোচনা করব অন্তঃস্বরাগম। এবার আলোচনা করব অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম শব্দের শেষে একটি স্বরধ্বনির আগমন ঘটবে, অর্থাৎ শব্দের অন্তে কিন্তু একটি স্বরধ্বনির আগমন ঘটবে। অন্তঃস্বরাগমের ক্ষেত্রে কি হবে? শব্দের অন্তে একটি স্বরধ্বনির আগমন ঘটবে। তাহলে আদি স্বরাগমের ক্ষেত্রে কি হয়েছে? শব্দের গোড়ার দিকে একটি স্বরের আগমন ঘটেছে এবং মধ্য স্বরাগমের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে শব্দের মধ্যস্থ অর্থাৎ শব্দের মাঝখানে কেউ স্বরধ্বনি আগমন করেছে এবং অন্তঃস্বরাগমের ক্ষেত্রে কি হবে? শব্দের শেষে একটি স্বরধ্বনি আগমন ঘটবে। যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, কর্য থেকে কজ্জি। দেখো এই কর্য শব্দটিকে আমরা বর্ণ বিশ্লেষণ করে পাই ক অ র অ জ। এই জয়ের শেষে কিন্তু একটি হর্ষ চিহ্ন দেওয়া আছে, তাহলে অ বসবে না। এবং কর্জি ক অ র জ ই, এই দেখো কর্য থেকে যখন কর্জি হয়ে গেল তখন কিন্তু সবই আছে ক ক খ অ র র জ জ, শেষে একটা ই স্বরধ্বনি আগমন ঘটেছে, অর্থাৎ একটা ই স্বরধ্বনি আগমন হয়েছে। তো যখন আমরা বর্ণ বিশ্লেষণ করবো তখন কিন্তু জিনিসটাকে আরো স্পষ্ট ভাবে আমাদের চোখে মানে ধরা পড়বে। তোমরা চেষ্টা করবে সবাই বর্ণ বিশ্লেষণ করে জিনিসটাকে শেখা, তাহলে তোমরা আরো ভালোভাবে শিখতে পারবে। কর্য থেকে যখন কর্জি হয়ে গেল তখন কিন্তু এখানে একটা শেষে স্বরধ্বনির আগমন হয়েছে, সেই জন্য এটি হচ্ছে অন্তঃস্বরাগম, অর্থাৎ শব্দের অন্তে একটি স্বরের আগমন ঘটে, তাই একে বলা হয় অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমের ক্ষেত্রে শব্দের সবসময় শব্দের অন্তে স্বরের আগমন ঘটবে। মধ্য স্বরগমের ক্ষেত্রে স্বরের মাঝখানে স্বরের আগমন ঘটবে, শব্দের মাঝখানে স্বরের আগমন ঘটবে। এবং আদি স্বরগমের ক্ষেত্রে কি হবে? শব্দের আদিতে স্বরের আগমন ঘটবে। বোঝা গেল? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম হচ্ছে শব্দের আদি অবস্থানে একটি অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি আগমন ঘটবে। তাহলে আমরা আদি ব্যঞ্জনাগমের ক্ষেত্রে কি হবে? যে শব্দের আদি অবস্থানে একটি অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে, অর্থাৎ শব্দের আদিতে একটি অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটাকে বলা হবে আদি ব্যঞ্জনাগম। তাহলে আমরা দেখি, যেমন আম, আম থেকে হয়ে গেল রাম। এই দেখো আম শব্দটিকে আমরা বর্ণ বিশ্লেষণ করে পাচ্ছি অ ম অ, এবং রাম শব্দটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো র অ র আ ম অ। এখানে দেখো যে আম ছিল আ ম অ, এখানে আ ম অ, রামের মধ্যেও এই তিনটি বর্ণ আছে, কিন্তু শব্দের আদিতে একটি ব্যঞ্জনের আগমন ঘটে গেছে, অর্থাৎ আদি ব্যঞ্জনাগমের ক্ষেত্রে শব্দের আদিতে একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। এখানে রাম থেকে আম থেকে যখন রাম হলো তখন কিন্তু এখানে শব্দের আদিতে একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে। যেমন এই আম শব্দটিকে আমরা ভাঙলে পাচ্ছি আ ম অ, এবং রাম শব্দটিকে ভাঙলে পাচ্ছি র আ ম অ, অর্থাৎ এটা মূল শব্দ আম, এই মূল শব্দের আগে চলে আসছে এই র ব্যঞ্জনটি, অর্থাৎ মূল শব্দের আদিতে চলে আসছে। এই যে আদিতে চলে আসলো সেই জন্য এটি হচ্ছে আদি ব্যঞ্জনাগম। এবার আসছে মধ্য ব্যঞ্জনাগম। শব্দের মধ্য অবস্থানে একটি অতিরিক্ত ব্যঞ্জনের আগমন ঘটবে, অর্থাৎ মধ্য ব্যঞ্জনাগমের ক্ষেত্রে কি হবে? শব্দের মধ্য অবস্থানে একটি ব্যঞ্জনের আগমন ঘটবে। মধ্য ব্যঞ্জনাগমের ক্ষেত্রে কিন্তু শব্দের মাঝখানে একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। দেখো যেমন বানর, এই বানর থেকে হয়ে গেল বান্দর।
এই বানর থেকে হয়ে গেল বান্দর, অর্থাৎ বানর শব্দটিকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা এই বর্ণগুলি পাবো। আর বান্দর শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাচ্ছি আমরা এই বর্ণগুলি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই ব, ব, আ, আ, ন, ন, এই অ এবং ন এর মাঝখানে এই দ ব্যঞ্জনের ব্যঞ্জন ধ্বনিটির আগমন ঘটেছে। বাকি সবই ঠিক আছে। দেখো অ, অ, র, অ, র, অ। দেখো বর্ণ বিশ্লেষণ করি, এই অ, এই অ এবং দন্তান্ন এই দুটোর মাঝখানে কিন্তু একটা দ ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে, অর্থাৎ শব্দের মাঝখানে কিন্তু ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে, তাই এটি হচ্ছে মধ্য ব্যঞ্জনগম। অর্থাৎ মধ্য ব্যঞ্জনগমের ক্ষেত্রে শব্দের মাঝখানে একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। আমি আবারও বলছি, তোমরা যদি শব্দগুলিকে বর্ণ বিশ্লেষণ করে দেখো তাহলে কিন্তু তোমাদের আরো সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। তাই চেষ্টা করবে বর্ণ বিশ্লেষণ করে দেখার। বর্ণ বিশ্লেষণ করে তোমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু জিনিসগুলো পরে খুবই সহজ হয়ে যাবে, তখন কিন্তু আর বর্ণ বিশ্লেষণ করতে হবে না। তাই প্রথম দিকে তোমরা বর্ণ বিশ্লেষণ করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এই ছিল মধ্য ব্যঞ্জনগম। এবার আমরা আলোচনা করব অন্ত ব্যঞ্জনগম। অন্ত ব্যঞ্জনগম, ব্যঞ্জনগমের ক্ষেত্রে কি হবে, যে শব্দের অন্তে একটি অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে, অর্থাৎ শব্দের অন্তে একটি অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। যেমন দিদা থেকে দিদান, বাবু থেকে বাবং। দেখো এই বাবু শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করে পাচ্ছি ব, আ, ব, উ। আর বাবুন শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করে পাচ্ছি এটা। অর্থাৎ দেখো যে শব্দের অন্তে কিন্তু এই বাবু থেকে বাবুনের ক্ষেত্রে শব্দের অন্তে একটা কিন্তু অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে। সেটা হচ্ছে কি, দেখো ব, ব, আ, আ, ব, ব, উ, উ। এই যে শব্দের অন্তে একটা অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি কিন্তু আগমন ঘটে গেছে, সেই জন্য এটা হচ্ছে অন্ত ব্যঞ্জনগম। অর্থাৎ অন্ত ব্যঞ্জনগমের ক্ষেত্রে কি হবে, অন্ত ব্যঞ্জনগমের ক্ষেত্রে হবে কি, যে শব্দের অন্তে একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। যেমন দিদা থেকে দিদেন, বাবু থেকে বাবু। এটিকে বর্ণ বিশ্লেষণ করলে হচ্ছে এই শব্দের অন্তে দেখো একটা সব ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে, তাই এটি হচ্ছে একটি অন্ত ব্যঞ্জনগম। আশা করি তোমরা বুঝতে পারছো পর্বগুলি। যদি না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, বুঝতে কোথাও অসুবিধা হলে, তাহলে আমি কমেন্টের মাধ্যমে কিন্তু সেই আনসার, বা যদি কমেন্টের মাধ্যমে সেই উত্তর না দেওয়া সম্ভব হয় তাহলে একটি যে কোনো পর্ব তৈরি করে সেই তোমাদের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। এবার আমরা শিখব আদি স্বর লোপ, অর্থাৎ ধ্বনির লোপ। ধ্বনি লোপের মধ্যে রয়েছে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। আদি স্বরলোপের ক্ষেত্রে দেখতে হবে যে শব্দের আদিতে কিন্তু একটি স্বরধ্বনির লোপ হবে এখানে, অর্থাৎ আদি স্বরলোপের ক্ষেত্রে শব্দের আদিতে একটি স্বরধ্বনির লোপ ঘটবে। যেমন অলাবু, অলাবু থেকে হলো লাউ, অর্থাৎ এই অলাবু শব্দ থেকে এসেছে লাউ। অলাবু শব্দটিকে আমরা বর্ণ বিশ্লেষণ করে পাবো অ, ল, আ, ব, উ। দেখো অলাবু থেকে যখন লাউ হয়ে গেল তখন কিন্তু কি হলো, ল, আ, উ। অর্থাৎ এই ল, আ, উ, এই যে এগুলো কিন্তু আছে। তাহলে অতিরিক্ত একটি কি, অ। এই অ এখানে স্বরটি কিন্তু পরে কিন্তু গিয়ে লোপ পেয়ে গেছে, অর্থাৎ শব্দের আদিতে স্বরধ্বনি এখানে লোপ ঘটেছে। দেখো অ স্বরধ্বনিটি এখানে কিন্তু কি লোপ পেয়েছে। তাহলে আদি স্বরলোপের ক্ষেত্রে কি হবে, যে শব্দের আদিতে একটি স্বরধ্বনির লোপ ঘটবে। মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপের ক্ষেত্রে কি হবে, শব্দের মাঝখানে স্বরধ্বনির লোপ ঘটবে। যেমন গামোছা থেকে গামছা। এই গামোছা শব্দটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো গ, আ, ম, ও, ছ, আ। আর গামছা শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করি গ, আ, ম, ছ, আ। ময়ের পরে অ হলো না, কারণ ময়ের নিচে একটা হর্ষ চিহ্ন আছে, গামছা। তাহলে দেখো গ, আ, গ, আ, ম, ম। এই যে ও, ও স্বরধ্বনিটি কিন্তু এখানে লোপ পেয়েছে, অর্থাৎ লোপ ঘটেছে। এখানে কিন্তু ও স্বরধ্বনি লোপ ঘটেছে। এই ও স্বরধ্বনিটি এখানে ছিল, এখানে নেই।
অর্থাৎ ও স্বরের এখানে কিন্তু স্বরের লোপ পেয়েছে, অর্থাৎ শব্দের মাঝখানে স্বরের লোপ পেয়েছে। তাহলে কি মধ্যস্বর লোপের ক্ষেত্রে কি হবে, যে শব্দের মাঝখানে একটি স্বরধ্বনির লোপ ঘটবে। তোমরা বর্ণ বিশ্লেষণ করলে জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আমি বারবারই একই কথা বলছি, তোমরা প্রথম থেকে শুরুর দিকে বর্ণ বিশ্লেষণ করে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তারপরে যেটা রয়েছে অন্তঃস্বরলোপ, এক্ষেত্রে কি হবে, শব্দের অন্তে স্বরধ্বনির লোপ ঘটবে, শব্দের অন্তে স্বরধ্বনির লোপ ঘটবে। যেমন রাম থেকে রাম, রাম থেকে রাম, রাম শব্দটিকে আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারি র আ ম অ, আর রাম শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে পাবো র আ ম অ ম। দেখো এক্ষেত্রে শব্দের অন্তে অর্থাৎ রাম শব্দটির মধ্যে যে অ ধ্বনিটি ছিল এটা অন্তে কিন্তু লোপ পেয়েছে, অর্থাৎ এখানে লোপ পেয়েছে। তাই অন্তঃস্বর লোপের ক্ষেত্রে কি হবে, যে শব্দের অন্তে একটি স্বরধ্বনির লোপ ঘটবে। তোমরা দেখতে পেলে যে এখানে শব্দের অন্তে কিন্তু অধ্বনিটি নেই, রাম থেকে যখন রাম হয়েছে তখন শব্দের অন্তে কিন্তু এই স্বরধ্বনিটি আর নেই, এখানে স্বরধ্বনিটির লোপ ঘটেছে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটি ছোট্ট আলোচনা রয়েছে, সেটি হচ্ছে ধ্বনির লোপেরই অংশ আদি ব্যঞ্জন লোপ। আদি ব্যঞ্জন লোপের ক্ষেত্রে কি হবে, শব্দের আদিতে একটি ব্যঞ্জনের লোপ ঘটবে, শব্দের আদিতে ব্যঞ্জনের লোপ ঘটবে এক্ষেত্রে। যেমন দেখো রাম থেকে আম, এখানে রাম থেকে আম শব্দ দুটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারি, বর্ণ বিশ্লেষণ করি, তাহলে দেখব যে শব্দের আদিতে একটি কি ব্যঞ্জনের লোপ ঘটেছে। যেমন রাম শব্দটিকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে পাবো র আ ম অ, আম শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করে পাবো আ ম অ। কি বললাম, যে শব্দের আদিতে ব্যঞ্জনের লোপ ঘটবে, অর্থাৎ দেখো এখানে রামের শব্দটির মধ্যে র আ ম অ, এখানে কি কি আছে আ আ ম ম অ অ, কিন্তু র শব্দটি কিন্তু র বর্ণটি কিন্তু আর নেই, অর্থাৎ শব্দের আদিতে কি হয়েছে ব্যঞ্জনের লোপ ঘটেছে। তাহলে আদি ব্যঞ্জনের লোপ ক্ষেত্রে কি হবে, শব্দের আদিতে একটি ব্যঞ্জন লোপ পাবে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির লোপ ঘটবে, এখানে কিন্তু ব্যঞ্জন ধ্বনির লোপ পেয়েছে। 2 নম্বর যেটা রয়েছে মধ্য ব্যঞ্জন লোপ। মধ্য ব্যঞ্জন লোপের ক্ষেত্রে কি হবে, শব্দের মাঝখানে ব্যঞ্জনের লোপ ঘটবে। এভাবে একইভাবে তোমরা শ্রীকাল শব্দ থেকে শিয়াল শব্দ, এই শব্দ দুটিকে যদি বর্ণ বিশ্লেষণ করো, শব্দ দুটিকে যদি বর্ণ বিশ্লেষণ করো, তোমরা দেখতে পাবে যে শব্দের মাঝখানে কি ব্যঞ্জনের লোপ ঘটেছে। এই শিয়াল থেকে শিয়াল, এখানে কিন্তু মধ্য ব্যঞ্জন লোপ ঘটেছে, অর্থাৎ মধ্য ব্যঞ্জন লোপ, এটা হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপ। তোমরা শ্রীগাল শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করবে, শিয়াল শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করবে, করে মধ্য ব্যঞ্জন লোপ কিভাবে ঘটলো সেটি কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাবে, আমি দেখব তোমরা কি কি করেছো। এই মধ্য ব্যঞ্জন লোপ কিভাবে ঘটবে, শব্দের মাঝখানে কি ব্যঞ্জনের লোপ ঘটবে। তোমরা প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে এই শ্রীগাল থেকে শিয়াল শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করে কিভাবে লোপ ঘটেছে সেটি সার্কেল করে দেখাবে। তারপর 3 নম্বর যেটা রয়েছে অন্তঃব্যঞ্জন লোপ। অন্তঃব্যঞ্জন লোপের ক্ষেত্রে কি হবে, যে শব্দের শেষে কি ব্যঞ্জনে লোপ দেখা দিবে, শব্দের শেষে ব্যঞ্জন লোপ পাবে। যেমন শিয়াল শব্দ, শিয়ালদহ থেকে শিয়ালদা, শিয়ালদহ শব্দটিকে আমরা বর্ণ বিশ্লেষণ করে পাবো স ই আ ল অ দ অ হ শিয়ালদা শব্দটিকে বর্ণ বিশ্লেষণ পাবো স ই আ ল অ দ আ। হয় নিচে একটা হর্ষ চিহ্ন হবে, যার জন্য এখানে অ বসবে না, হয় নিচে হর্ষ হবে, ঠিক আছে। তাহলে অন্তঃব্যঞ্জন লোপের ক্ষেত্রে কিন্তু অন্তে একটি ব্যঞ্জন লোপ ঘটেছে, শিয়ালদহ থেকে শিয়ালদা, এক্ষেত্রে কিন্তু অন্তঃব্যঞ্জন লোপ ঘটেছে।
অর্থাৎ এখানে অ ব্যঞ্জনটি আর নেই, এখানে ব্যঞ্জনে লোপ ঘটেছে, তাই অন্তব্যঞ্জন হয়েছে। আশা করছি তোমরা পর্বটি সকলেই বুঝতে পেরেছ। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটাকে বেশি করে লাইক করবে। তোমরা লাইক কমেন্ট করলে আমি অনেকটাই মোটিভেটেড হব এবং তার ফলে আমার নতুন নতুন পর্ব নিয়ে আসতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি নতুন নতুন পর্ব নিয়ে আসবো। তো যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আজকে পর্ব এখানে শেষ করছি।